আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে সেটির যে একদম লাস্ট যেই সেশন দুটি অর্থাৎ চতুর্থ ও পঞ্চম সেশন, এই দুটি সেশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকে সেশনটি শুরু করে দেই। বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে কিছুটা জেনে এসেছো। এবার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে দেখো তারা কি ভাবছে, তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছে কিনা, তোমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখেছো। এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে ছক ৮-এ লিখে ফেলো। তাহলে দেখো ছক ৮-এ বিভিন্ন প্রকার গতির নাম দেওয়া আছে আর সেই গতিগুলোর উদাহরণ দিতে হবে। চলো তাহলে এটি উত্তর দেখে নেই। প্রথমেই সরল গতি, সোজা রাস্তায় গাড়ি চালানো, লিফটের ওঠানামা, একটি ট্রেন, রেল লাইনে চলাচল, কোনো বস্তুর মুক্তভাবে পতন, এই সবগুলোই হচ্ছে সরল গতির উদাহরণ। এরপর বক্রগতি, একটি গাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলাচল, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, রোলার কোস্টারের গতি, এই সবকিছু হচ্ছে বক্রগতির উদাহরণ। এরপর ঘূর্ণন গতি, ফ্যানের পাখার গতি, একটি ঘড়ির কাঁটা ঘোরার গতি, বৃত্ত আঁকার সময় কম্পাসের কাঁটার গতি, একটি সাইকেলের চাকা ঘোরার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এরপর পর্যাবৃত্ত গতি, গিটারের তারের গতি, ঘড়ির কাঁটার গতি, হৃৎপিণ্ডের স্পন্দন, দোলকের গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, এগুলোকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তুমি নিশ্চয় লক্ষ্য করেছ যখন দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন এক একজন এক এক সময়ে দূরত্বটা অতিক্রম করেছে। কেউ করেছে অনেক তাড়াতাড়ি, কেউ একটু ধীরে, তার মানে সবার গতি একই রকম ছিল না, কম বেশি ছিল। চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখে নেই। এটা হিসাব করা খুব সহজ। দৌড় প্রতিযোগীরা প্রতি ১ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে তাদের বেগ, অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই বেগ। আশা করি তোমরা বেগ জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে ছক ৩ থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় হিসাব করে বলো তো। এখন আমরা ছক ৩-এ চলে যাব। ছক ৩-এ দেখো ছক ৩-এ আমাদের দৌড় প্রতিযোগিতায় সবার কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল, কত কম সময়ের মধ্যে, সেটাই কিন্তু আমরা নির্ণয় করেছিলাম। এখন এই ছকটির উপর ভিত্তি করে আমাদের বাকি কাজটা করতে হবে। তোমাদের দেখো এখানে নামগুলো একটু লিখে নেবে। সোহাগের সময় লেগেছিল 15.15 সেকেন্ড, রোহানের 15.10। এইভাবে সবার আলাদা আলাদা সময় আর দূরত্ব থেকে আমরা বেগটা বের করব, কার বেগ কত ছিল। তাহলে সোহাগের বেগ, আমাদের বেগ নির্ণয় সূত্রটা কি? বেগ নির্ণয় সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে সোহাগের বেগ ছিল আমাদের 6.6006 মিটার প্রতি সেকেন্ডে। তার মানে ওর অতিক্রান্ত দূরত্বটা এখানে বসাবো, সেটা কি সবার জন্য সেম ছিল, 100 মিটার দূরত্ব, আর সময় এক একজনের এক এক রকম ছিল। সোহাগের সময় ছিল 15.15 সেকেন্ড। তাহলে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি আমরা বেগটা পাবো। একইভাবে সবার বেগ তোমরা এই সূত্রের মধ্যে দিয়ে বের করতে পারবে। রোহানের বেগ হচ্ছে 6.6225 মিটার প্রতি সেকেন্ড, তারপর সামির বেগ হচ্ছে 6.667 মিটার প্রতি সেকেন্ড, নাজমুলের বেগ হলো 6.9348 মিটার প্রতি সেকেন্ড। এইভাবে তোমরা কিন্তু সবার বেগ বের করতে পারবে। ওকে, তাহলে আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। এরপর হচ্ছে এই গতি যদি কমতে বা বাড়তে থাকে একে বিজ্ঞানের ভাষায় কি বলে জানো তো? না জানলে বই থেকে চোখ বুলিয়ে নাও। এবার অন্য বিষয়ে আসা যাক। দৌড়ে অংশ নেবার পরে তুমি বা তোমার বন্ধুর অভিজ্ঞতাটা আরেকবার কল্পনা করে দেখো তো। দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গে কি থেমে যেতে পেরেছিলে, নাকি আরো কয়েক কদম এগিয়ে থামতে হয়েছিল? তোমরা ইতোমধ্যেই জানো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর গতি পাল্টায় না বা গতিপথ বেঁকেও যায় না, যে কারণে কোনো কিছুকে ধাক্কা দিলে তা থেমে যাবার আগ পর্যন্ত সোজা পথেই যেতে থাকে। আবার উপরের দিকে ছুঁড়ে দেওয়া বস্তু ঠিকই বাঁকা পথে ঘুরে নিচে এসে পড়ে। এর পেছনেও এক ধরনের বলই দায়ী, তা হলো পৃথিবীর নিজের দিকে আকর্ষণ বল, যাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল।
থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায়, কিন্তু সত্যিই কি তাই? তোমাদের নিজেদের অভিজ্ঞতা কি বলে? আবার ক্যারাম খেলার অভিজ্ঞতা ভেবে দেখো তো। এবার আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। একদম লাস্ট পার্টটাতে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে ধরো একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? সবাই আলোচনা করে উত্তর দাও। তাহলে তোমরা বলবে যে হ্যাঁ, ধারণাটি সঠিক, কারণ বল যত বেশি উচ্চতা থেকে পড়বে তত বেশি জোরে মাটিতে আঘাত করবে। নিচে যুক্তি দেওয়া হলো। কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে তার মধ্যে গতির সৃষ্টি হয়, যত বেশি নিচে পড়বে তত বেশি গতির সৃষ্টি হবে। অনুসন্ধানী পাঠের শক্তি অংশ পড়ার পর আমি জানতে পেরেছি যে গতি থাকলেই গতিশক্তি থাকে, অর্থাৎ কোনো বস্তু উপর থেকে পড়ার সময় তার মধ্যে গতি সৃষ্টি হলে অবশ্যই গতিশক্তি থাকবে। আর গতিশক্তি হলো কোনো বস্তুর গতির কারণে যে শক্তি অর্জিত হয়। গতিশক্তির পরিমাণ নির্ভর করে বস্তুর ভর এবং গতির বর্গের উপর। বেগ বা গতির সাথে গতিশক্তির সম্পর্কটি হলো হাফ এম ভি স্কোয়ার। এখানে এম মানে হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। তার মানে আমি বলতে পারি যে কোনো বস্তুকে যত বেশি উপর থেকে ছেড়ে দিবে সেটি তত বেশি গতিশক্তি লাভ করবে এবং তত জোরে নিচে এসে পড়বে। ওকে শিক্ষার্থীরা, এখন তোমাদের আরেকটি কাজ হচ্ছে তোমাদের ধারণাটি ঠিক কিনা এবার সেটি পরীক্ষা করে দেখা যাক। অনেকভাবেই এই পরীক্ষা করে দেখা যায়। টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আস্তে হয়? পরীক্ষাটি পানিতে করলে আরো সহজ হবে। তোমরা নিজেরা এই পরীক্ষাটি একটু বাসায় করে নেবে। আর আমি আমার সেশনটি এখানেই তাহলে শেষ করছি।